পশ্চিমবঙ্গ থেকে ৪,৮০০ অবৈধ অভিবাসীকে বাংলাদেশে পাঠানোর দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু। অপেক্ষায় আরও ৮৩৬ জন। আবারও সংঘাতে জড়ালো তেহরান তেল আবিব। ইরানে হামলা না করতে ট্রাম্পের আহ্বান উপেক্ষায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা। এবং ফিলিপিন্সের ৭.৮ মাত্রা শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৯, ধ্বংসস্তূপের নিচে বহু মানুষের আটকে থাকার শঙ্কা। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আমি লিনি আফরোজ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ভারতের পশ্চিমবঙ্গে সীমান্ত জেলাগুলোর আটক কেন্দ্রগুলো থেকে প্রায় ৪,৮০০ জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার এক সভায় এই দাবি করেন তিনি। একই সাথে আরও ৮৩৬ জন বাংলাদেশ পাঠানোর অপেক্ষায় আছেন বলেও জানান তিনি। শুভেন্দু জানান, বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানোই এখন তার সরকারের সবচেয়ে বড় লক্ষ্য। সেই সাথে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দিতে রাজ্য সরকার এরই মধ্যে বিএসএফকে প্রায় ১০০ কিলোমিটার জমি হস্তান্তর করেছে বলে জানান মুখ্যমন্ত্রী। সিএ এর আওতায় যারা পড়েননি, সেই ধরনের অনুপ্রবেশকারী, তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। এবারে একবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলিতে। সেখান থেকে এখন অবধি ৪,৮০০কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে ৮৩৬ জন। ইসরায়েলে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। লেবাননে ইসরায়েলের আগ্রাসনের প্রতিরোধে এই হামলা বলে জানিয়েছে তেহরান। ইয়েমেন থেকেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। জবাবে তেহরান, ইস্পাহান এবং তাবরিজে পাল্টা হামলা চালিয়েছে নেতানিয়াহু সেনারা। এদিকে ইরানে হামলা না করতে ট্রাম্পের আহ্বান উপেক্ষায় ভেস্তে যাওয়ার শঙ্কায় শান্তি চুক্তি। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। সোমবার প্রথম ধাপে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গেল এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এই প্রথম সরাসরি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল তেহরান। হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত দুটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে আইআরজিসি। ইয়েমেন থেকেও ইসরায়েলে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তারা বলছে, জাফা অঞ্চলে ইসরায়েলি লক্ষ্যবস্তু নিশানা করে হামলা চালানো হয়েছে। আইডিএফ জানিয়েছে, হুথিদের হুমকি প্রতিহত করতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। জবাবে ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। কয়েক দফা হামলায় কেঁপে ওঠে তেহরান, ইস্পাহান এবং তাবরিজ। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ বলছে, তারা ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাশহারে পেট্রোকেমিক্যাল প্লান্টেও আঘাত করেছে। প্রতিরক্ষা বাহিনী বলছে, তেহরান মারাত্মক ভুল করেছে। সেই সাথে লেবাননে হামলা অব্যাহত রাখার কথাও জানান তারা। ইরানের সন্ত্রাসীরা আমাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আমরা প্রস্তুত রয়েছি। আইডিএফ সমগ্র লেবানন জুড়ে অভিযান অব্যাহত রাখবে এবং হিজবুল্লাহর উপর আঘাত করবে। আইআরজিসি হুঁশিয়ার করেছে, লেবাননে হামলা বন্ধ না হলে তারা পাল্টা আক্রমণ অব্যাহত রাখবে। হামলার শঙ্কায় আকাশসীমা বন্ধ করে রেখেছে ইরান, ইরাক এবং সিরিয়া। এদিকে ইসরায়েলকে ইরানের হামলার জবাব না দেওয়ার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বানও জানান তিনি। আর মধ্যপ্রাচ্যে নতুন করে হামলার পর পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আলোচনা করেছে সৌদি এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকাকে উপেক্ষা করে ইসরায়েলের হামলা ট্রাম্পের অপমান বলে মন্তব্য করেছেন আমেরিকার সিনেটর ক্রিস মার্ফি। তবে ট্রাম্প মনে করেন, ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে কোনো বিকল্প নেই। এদিকে ইসরায়েলেও তোপের মুখে পড়েছে নেতানিয়াহুর সরকার। বামপন্থী ডেমোক্রেট পার্টির নেতা ইয়ার গোলা নেতানিয়াহুকে দুর্বল ও ব্যর্থ নেতা বলে মন্তব্য করেছেন। এমন অবস্থায় ইরানে হামলা নিয়ে ঘরে বাইরে উভয় সংকটে পড়েছে নেতানিয়াহুর সরকার।
হঠাৎ করে ইরানের হামলায় দিশেহারা ইসরায়েল। সোমবার কয়েক দফায় তেহরানের হামলায় এখন থমথমে তেল আবিব। তবে ট্রাম্প নেতানিয়াহুকে ইরানে পাল্টা হামলা না করতে আহ্বান জানান। সেই সাথে মন্তব্য করেন, ইরানের সাথে আমেরিকা যে ধরনের চুক্তি করুক না কেন, ইসরায়েলকে তা মেনে নিতে হবে, কারণ সব সিদ্ধান্ত আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পই নেন। তবে ট্রাম্পের কথা রাখেনি নেতানিয়াহু, বরং ইসরায়েলে হামলা চালিয়ে আগুনে ঘি ঢেলেছেন। ট্রাম্পকে উপেক্ষা করে ইসরায়েলের হামলা আমেরিকার প্রেসিডেন্টের অপমান বলে মন্তব্য করেছেন দেশটির সিনেটর ক্রিস মার্ফি। ইসরায়েলের আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইরানের হামলাকে চরম পরীক্ষা বলে উল্লেখ করেছেন তিনি। বামপন্থী ডেমোক্রেট পার্টির নেতা ইয়ার গোলান বলেন, ইসরায়েলের শত্রুরা বুঝে গেছে যে নেতানিয়াহু একজন দুর্বল আর ব্যর্থ নেতা। তিনি বলেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের ইসরায়েলকে আরেকটি যুদ্ধে জড়ানোর নৈতিক বা রাজনৈতিক কর্তৃত্ব নেই। তিনি আসন্ন সাধারণ নির্বাচনে ভোটারদের সেই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান। এদিকে শান্তি চুক্তির একেবারে কাছে এসে এমন হামলা মেনে নিতে পারছেন না ট্রাম্প। নিজেই জানিয়েছেন, এই হামলায় তিনি খুশি নন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প হামলা বন্ধ চাইলেও নেতানিয়াহু দেশের মধ্যে যে সমালোচনার শিকার হচ্ছেন, তাতে ভিন্ন পথে হাঁটতে বাধ্য হচ্ছেন। এমন অবস্থায় অধরায় থাকতে পারে শান্তি চুক্তি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের রাস্তায় নেমে উল্লাস করেছেন সাধারণ মানুষ। স্থানীয় সময় রবিবার রাতে এই সমাবেশে অংশ নেন তারা। লেবাননে ইসরায়েলি হামলার জবাবে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানায় ইরান কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে আমেরিকা ও ইসরায়েলি ঘাঁটিতে আরও বড় পাল্টা আঘাতের দাবিও জানান দেশটির সাধারণ মানুষ। রবিবার রাতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই তেহরানের রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। এ সময় আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। সমাবেশে অংশ নেওয়া মানুষের হাতে ইরানের জাতীয় পতাকার পাশাপাশি শোভা পাচ্ছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হলুদ পতাকাও। একই সাথে লেবাননের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন তারা। আমি আজ ভীষণ খুশি। যদি ইসরায়েল আবারও আমাদের দেশের ওপর আক্রমণ চালায়, তবে এবারের চেয়ে আরও বড় আঘাত করা উচিত। আমাদের অবশ্যই লেবাননের শিয়া ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, যেন ইসরায়েল আর শক্তিশালী হয়ে এই অঞ্চলের হুমকি তৈরি করতে না পারে। ইসরায়েল পাল্টা হামলা করতে পারে এমন কোনো ভয় কাজ করছে না সাধারণ মানুষের মনে। দেশটির সামরিক বাহিনীর উপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানান তারা। ভয়ের তো কোনো প্রশ্নই আসে না। আমি নিশ্চিত আমাদের দেশের মানুষ অনেক সহনশীল। আমাদের সেনাবাহিনী খুব সাহসের সাথে ও শক্তিশালীভাবে ওদের জবাব দেবে। এমনকি দেশের সম্পদ বা অবকাঠামো ধ্বংস হওয়ার চেয়ে জাতীয় সম্মান রক্ষা করাটাই এখন বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। অবকাঠামো ধ্বংস হলে আজ না হয় কাল তা আবার ঠিক করা যাবে। আগেও তো ঠিক করা হয়েছে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। আসল কথা হলো জাতীয় সম্মান আর অহংকার, যেটা একবার হারিয়ে গেলে শুধু আলোচনার টেবিলে বসে আর ফিরে আনা যায় না। নেতৃত্বের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। লেবাননে যুদ্ধবিরতির আলোচনা লঙ্ঘন করে বৈরুতে ইসরায়েলি হামলার পর এই ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগির গালিভাব জানান, লেবানন চুক্তি লঙ্ঘন করার কারণে আমেরিকার ঘাঁটি এবং ইসরায়েলি সম্পদ এখন তাদের বৈধ লক্ষ্যবস্তু। এইচ.এ. মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানে ইসরায়েলের হামলার পর বিশ্ব বাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। সোমবার এই তথ্য জানায় আল জাজিরা। হামলার খবর আসা মাত্রই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩.63% বেড়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে $96.75। অন্যদিকে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI তেলের দামও 3% বেশি বেড়ে বিক্রি হচ্ছে $93.89। সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা না কমলে তেলের দাম আরও বাড়তে পারে।
ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে 7.8 মাত্রা শক্তিশালী ভূমিকম্পে অন্তত 19 জন নিহত হয়েছে, আহত হয়েছে 134 জন। সোমবার সকালে আঘাত হানা এই ভূমিকম্পে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে জারি করা হয় সুনামির সতর্কতা। হঠাৎ তীব্র কম্পনে কেঁপে ওঠে চারপাশ। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। সোমবার স্থানীয় সময় সকাল 7:30টার দিকে শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চল। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.8। দেশটির প্রধান দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ের জেনারেল সান্তোস সিটির উপকূলের কাছে এটি আঘাত হানে। ভূমিকম্পবিদ্যা ইনস্টিটিউট জানিয়েছে ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। শক্তিশালী এই কম্পনে বহু হতাহতের খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের ধাক্কায় বহু ঘরবাড়ি ও বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় পুলিশ জানায় অন্তত 37টি বহুতল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই ব্যবসা প্রতিষ্ঠান। দুর্যোগ মোকাবেলায় দেশের সব সরকারি সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্ড মার্কোস জুনিয়র। একই সাথে উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ ও উঁচু জায়গায় সরে যাওয়ার আহ্বান জানান তিনি। ভয়াবহ এই ভূমিকম্পের পরপরই ফিলিপিন্স, ইন্দোনেশিয়া ও জাপান সহ আশেপাশের দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বেশিরভাগ এলাকার সতর্কতা তুলে নেওয়া হয়েছে। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। গাজা উপত্যকায় পৌঁছানোর সব পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সোমবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এ ঘোষণা দিয়েছে তেল আবিব। এতে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর প্রায় সব রাস্তা বন্ধ হয়ে গেল। টাইমস অব ইসরায়েলের মতে পরবর্তী ঘোষণা আসার আগ পর্যন্ত কারেম শালম ও রাফা সহ গাজায় প্রবেশের সব রাস্তা বন্ধ করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে গাজায় আপাতত মানবিক সহায়তার প্রয়োজন নেই। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিটের মতে গাজায় এরই মধ্যে প্রয়োজনের চেয়ে বেশি মানবিক সহায়তা পৌঁছেছে। কিছুদিন সহায়তা বন্ধ থাকলে তা গাজাবাসীর উপর কোনো প্রভাব ফেলবে না। তবে ফিলিস্তিন ও একাধিক আন্তর্জাতিক সংস্থার মতে গাজায় খাদ্য ঝুঁকি দিন দিন বাড়ছে। এদিকে রবিবার মিশরের কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে বসেছে হামাস, মিশর, কাতার ও তুর্কিয়ের প্রতিনিধিরা। এই বৈঠকে গাজায় দ্রুত যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ কার্যকরের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে মিশর ও কাতার। হামাসের প্রতিনিধিরা জানান, গাজা থেকে ইসরায়েলিরা সেনা সরিয়ে নিলে তারাও আর কোনো হামলা চালাবে না। চলমান বৈঠকের মধ্যেই ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় অন্তত 13 জন নিহত হয়েছে। একই দিনে লেবাননে হামলা চালিয়েছে তেল আবিব। বৈরুতের দক্ষিণাঞ্চলে এই হামলায় অন্তত 2 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও 11 জন। গত বছর অক্টোবর মাসে আমেরিকার মধ্যস্থতায় গাজার হামলার ব্যাপকতা কমে, তবে সেখানে ট্রাম্পের যুদ্ধবিরতির পরিকল্পনা এখনও কার্যকর হয়নি। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বছরের প্রথম বিদেশ সফরে নর্থ কোরিয়ায় পৌঁছেছেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার পিয়ংইয়ংয়ে পৌঁছানোর পর নর্থ কোরিয়ার সাথে চায়নার বন্ধুত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি। এ নিয়ে 7 বছর পর দেশটিতে সফর করলেন চায়নার প্রেসিডেন্ট। 2019 সালের পর প্রথমবারের মতো নর্থ কোরিয়া সফরে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির শীর্ষ নেতা কিম জং উন ও তার স্ত্রী রি সোল জু বিমানবন্দরে শি জিনপিং এবং ফার্স্ট লেডি পেং লিওয়ানকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান।
এরপর কিম ইল সুং স্কোয়ারে 21 বার তোপধ্বনি দিয়ে রাষ্ট্রীয় সম্মান জানানো হয় দুই নেতাকে। সেখানে নর্থ কোরিয়ার সামরিক বাহিনীর একটি চৌকস দল শি জিনপিংকে গার্ড অফ অনার দেয়। এই সফরে শি জিনপিং এর সঙ্গী হিসেবে রয়েছেন চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সহ শীর্ষ কর্মকর্তারা। উত্তর কোরিয়ার শীর্ষ সরকারি সংবাদপত্র রোদং সেনমুনের প্রথম পাতায় প্রকাশিত এক নিবন্ধে শি জিনপিং লিখেছেন, বিশ্বের পরিস্থিতি যতই পরিবর্তিত হোক না কেন, চায়না ও উত্তর কোরিয়ার মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব কখনোই টলবে না। ইউক্রেন যুদ্ধে সেনা ও অস্ত্র পাঠিয়ে রাশিয়ার প্রতি অনেকটাই ঝুঁকে গেছে নর্থ কোরিয়া। বিশেষজ্ঞদের মতে পিয়ংইয়ং এর ওপর রাশিয়ার এই ক্রমবর্ধমান প্রভাব কমিয়ে বেইজিং এর আধিপত্য প্রতিষ্ঠা করতেই শি জিনপিং এর এই সফর। জাপানের কট্টরপন্থী সরকারের তাইওয়ান নীতি এবং সাউথ কোরিয়ার সাথে ওয়াশিংটনের সামরিক জোটের কারণে বেইজিং ও টোকিওর সম্পর্ক তলানিতে। এমন পরিস্থিতিতে আমেরিকা ও তার মিত্রদের কাউন্টার বা বাফার স্টেট হিসেবে নর্থ কোরিয়াকে নিজের বলয়ে আরও শক্ত করে ধরে রাখতে চায় চায়না। সামিয়া জানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে গোপন বার্তা আদান প্রদানের মাধ্যম ছিলেন রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই প্রথম বিষয়টি প্রকাশ্যে আনলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, যুদ্ধের শুরুর দিকে শান্তি আলোচনার অংশ হিসেবে আব্রামোভিচ ইউক্রেনের রাজধানী কিয়েভে এসে তার সাথে দেখা করেন। সেই সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইউক্রেনের কোনো বার্তা পৌঁছে দেওয়া যাবে কিনা তা জানতে চান এই ধনকুবের। তবে জেলেনস্কি স্পষ্ট করে দেন, নিজের কোনো ভূখণ্ড রাশিয়ার হাতে ছেড়ে দেবে না ইউক্রেন। সূর্যোদয়ের দেশ জাপানে কমছে জনসংখ্যা। বেশ কিছুদিন ধরে ধারাবাহিকভাবে জন্মহার কমছিল দেশটিতে। এবারে তা পৌঁছেছে রেকর্ড সর্বনিম্নে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত অর্থনৈতিক চাপ, অনিয়মিত কর্মসংস্থান, উচ্চশিক্ষা ব্যয় তথা যাপিত জীবন ব্যয়বহুল হয়ে যাওয়ায় বিয়ে ও সন্তান ধারণে নিরুৎসাহিত হচ্ছেন দেশটির তরুণ তরুণীরা। বিশ্বের জনবহুল দেশগুলোর একটি জাপান, কিন্তু বেশ কয়েক বছর ধরে দেশটির জনসংখ্যার হার নিম্নমুখী। সম্প্রতি জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, 2025 সালে দেশটিতে শিশু জন্মহার ছিল রেকর্ড সর্বনিম্ন। 29 মে প্রকাশিত 2025 সালের আদমশুমারির প্রাথমিক ফলাফল অনুযায়ী জাপানের বর্তমান জনসংখ্যা 12,43,524 জন, যা 2020 সালের তুলনায় প্রায় 31 লাখ কম। জন্মহার কমে যাওয়ায় বিশ্বের জনবহুল দেশের তালিকায় এক ধাপ পিছিয়ে 12তম অবস্থানে নেমে এসেছে জাপান। তবে দেশটিতে স্থানীয় জনসংখ্যা কমলেও বিদেশি বাসিন্দাদের সংখ্যা বেড়ে প্রায় 32,10,000-এ দাঁড়িয়েছে। জাপানের 47টি অঞ্চলের মধ্যে কেবল টোকিও ও ওকিনাওয়ায় জনসংখ্যা বেড়েছে, আর কমেছে বাকি 45টিতে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত অর্থনৈতিক চাপ, অনিয়মিত কর্মসংস্থান, উচ্চশিক্ষা ব্যয় এবং শহরের বাড়ির চড়া দাম দেশটিতে তরুণ তরুণীদের বিয়ে ও সন্তান ধারণে নিরুৎসাহিত করছে। পাশাপাশি লিঙ্গ বৈষম্য ও কর্মক্ষেত্রের সংস্কৃতির কারণে সন্তান প্রতিপালনের প্রধান দায়িত্ব নারীর ওপরই বর্তাচ্ছে, যা নেতিবাচক প্রভাব ফেলছে জন্মহারে। এছাড়াও প্রতি বছর দেশটিতে মৃত্যুর তুলনায় ধারাবাহিকভাবে কমছে জন্মহার। এটিকেও জনসংখ্যা কমে যাওয়ার উল্লেখযোগ্য কারণ হিসেবেও দেখা হচ্ছে। ফলে জাপানের সমাজ দ্রুত প্রবীণ সমাজে পরিণত হচ্ছে। বর্তমানে মোট জনগোষ্ঠীর প্রায় 30% প্রবীণ, যা 2070 সাল নাগাদ 40% পৌঁছাতে পারে। উন্নত চিকিৎসা ও স্বাস্থ্যকর জীবনযাপনের কারণে জাপানিদের গড় আয়ু বেড়ে 85 বছর হয়েছে, আর শতবর্ষী মানুষের সংখ্যা পৌঁছেছে প্রায় 1 লাখে।
জন্মহার রেকর্ড পরিমাণে কমে যাওয়াকে নীরব জরুরি পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি তরুণদের আয় বৃদ্ধি এবং একাকী সন্তান লালন পালনকারীদের আর্থিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তাকাইচি সরকার দম্পতিদের ইতিমধ্যেই শিশু ভাতা, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি নিতে উৎসাহিত করছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার সুদূর ইটালিতে রং ছড়াবে নববধূ ব্রিটিশ পপ তারকা দুয়া লিপা আর তার জীবনসঙ্গী অভিনেতা ক্যালাম টার্নার। দেশটির ঐতিহাসিক পালেরমো শহরে বসেছে এই তারকা জুটির রাজকীয় বিয়ের আসর। নাচ, গান আর বিশ্বখ্যাত তারকাদের উপস্থিতিতে মুখর সেই আয়োজন। এর আগে লন্ডনে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। ইতালির ঐতিহাসিক পালেরমো শহর যেন ভালোবাসার রঙে রঙিন। ব্যাকগ্রাউন্ডে বাজছে লাইভ মিউজিক, আর সেই তালের সাথে তাল মিলিয়ে নাচছেন পপ সেন্সেশন দুয়া লিপা এবং ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার। গত সপ্তাহেই লন্ডনে বিয়ে সেরেছেন এই তারকা জুটি, আর এবার উইকেন্ড জুড়ে 3 দিনের রাজকীয় সেলিব্রেশনে মেতেছেন তারা। এই জমকালো জলসায় আলো ছড়াচ্ছেন বিশ্ব বিনোদন আর ফ্যাশন দুনিয়ার নামিদামি সব তারকা। ফ্যাশন দুনিয়ার আইকন ডোনাটেলা ভার্সাচি থেকে শুরু করে হাজির হয়েছেন নামিদামি সব অতিথিরা। প্রিয় তারকাদের এক নজর দেখতে পালেরমোর রাস্তায় ভিড় জমিয়েছেন স্থানীয় মানুষ ও ভক্তরা। ডোনাটেলা ভার্সাচির পাশাপাশি শুনলাম এলটন জন বা ম্যাডোনার মতো তারকারাও আসতে পারেন। তাদের একটা ঝলক দেখার অপেক্ষায় আছি। বিশেষ করে এলটন জন তো আমার আইডল। গ্র্যামিজয়ী নায়িকা দুয়া লিপা আর অভিনেতা ক্যালাম টার্নারের এই বিয়ের অনুষ্ঠান ঘিরে পুরো এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় পুলিশ। তবে তারকাদের খুব কাছ থেকে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারাও বেশ খুশি। এই নামী শিল্পীরা আমাদের শহরে এসেছেন, এটা আমাদের জন্য আনন্দের। তারা পুরো পৃথিবীতে গান আর শিল্পকে ছড়িয়ে দিচ্ছেন। পালেরমোর মানুষ হিসেবে তাদের স্বাগত জানাতে পেরে আমাদের খুব ভালো লাগছে। পপ তারকা দুয়া লিপা আর ক্যালামের 4 হাত এক হওয়ার এই আনন্দ আয়োজন যে পালেরমোর আকাশে দারুণ এক রঙের ছটা ছড়িয়ে দিল তা বলাই বাহুল্য। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। একটু পরে দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1-এর সাথেই থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।